আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সাথে সাইবার অঙ্গনে নিরাপত্তা নিশ্চিতে নতুন একটি আইন তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণমাধ্যমের উপর হামলা সহ্য করবে না ইউনূস সরকার। ফজর রাবির রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে আওয়ামী লীগ সরকারের সময় করা সাইবার নিরাপত্তা আইন বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার মনে করে সাইবার নিরাপত্তা আইনটি ছিল নিপীড়নের অন্যতম হাতিয়ার। ভিন্নমত প্রকাশের কারণে বিগত সরকারের সময় যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। একই সাথে সাইবার নিরাপত্তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি নতুন আইন তৈরি করবে। খুব দ্রুত একটা ল করা হবে, বাট এটা আগের লটার মতন এটা মূল ফোকাস থাকবে যে আমাদের যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী বা আমাদের যে ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি। মত প্রকাশের স্বাধীনতার সাথে যেগুলো জড়িত সেই মামলাগুলো অলরেডি আপনারা জানেন যে ল অ্যাডভাইজার বলেছেন যে এগুলো রিমুভ করা হবে, এগুলো বাদ দেওয়া হবে। তার দাবি, দেশের গণমাধ্যম এখন পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে। সংবাদপত্রের উপরে কোনো অ্যাটাক আমরা টলারেট করব না। আপনারা দেখেছেন আমরা আসার পরে কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন, কোনো নিউজ ওয়েবসাইট আমরা শাটডাউন করিনি। আমাদের কোনো মুভ ছিল না। আমাদের তরফ থেকে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর তরফ থেকে একটা ফোন করা হয়নি যে আপনি এই নিউজটা নামান বা এই নিউজটা উঠান। ব্যাংকিং খাত আগের চেয়ে ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। কিছু কিছু ব্যাংক তাদের যেই অপরিপক্ক বা বলতে পারি যে পলিটিক্যালি মোটিভেটেড, তারা লোন দেওয়ার কারণে তারা রুগ্ন হয়ে গেছেন। তো সেইটার ব্যাপারে আমরা অ্যাজ এ প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আমরা তেমন একটা আমাদের আসলে এটা আমরা কিছু করতে পারি না। সেই ক্ষেত্রে অনেক ধরনের মোরাল হ্যাজার্ডস তৈরি হয়। আমার মনে হয় যে ব্যাংকের যে হেলথের অবস্থা এখন অনেক অনেক বেটার। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষে খরচের খাত ও পরিমাণ নিরূপণে এটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে ধূমপান নিয়ন্ত্রণ ও ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উপায় নিয়েও আলোচনা হয় বৈঠকে। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিপ্লবের ফসল পেতে রাষ্ট্র সংস্কারের সবার পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী স্বতন্ত্রনাথ বসুর আবিষ্কারের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়কে যথাযথ জ্ঞান চর্চার জায়গায় প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একরামুল হক সায়েমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান সভায় অংশ নিয়ে বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার বিপ্লবের প্রসঙ্গ তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লবের মাধ্যমে ছাত্র শিক্ষকরা চিন্তার স্বাধীনতা ও মুক্তবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছেন বলেও দাবি করেন তিনি। আজ আমরা যখন ছাত্র জনতার একটা সর্বাত্মক বিপ্লবের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার প্রয়াস নিয়েছি, বিশ্ববিদ্যালয়কে তার যথাযথ চর্চার জায়গায় পুনঃ প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, তখন পরিবর্তনের দিক নির্দেশক হিসেবে উদযাপনের জন্য বসুর আবিষ্কারের এই শতবার্ষিকী থেকে যথাযথ বিষয় আর কি হতে পারে? আমাদের বিপ্লবের নায়ক ছাত্রছাত্রীদের জন্য প্রেরণা হিসেবেও বা এর থেকে বড় গৌরবের ও স্মরণের আর কি হতে পারে? এ সময় রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরে সবার পরামর্শ চান প্রধান উপদেষ্টা। বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকার এর জন্য প্রয়োজনীয় সব সংস্কার করতে, এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত আছে। এ কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ চাই। নিজের আস্থা থাকলে এটি আমরা করতে পারবো, কেন পারবো না? সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে, বিশ্বাস সৃষ্টি করতে হবে যে তারাই বিশ্ব। বক্তব্যের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 50-এর দশকের শেষের দিকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
তখনকার ঢাকার সঙ্গে বসুর ঢাকার মিলে ছিল বেশি। সেই শান্ত শহরকে, সবুজ রমনাকে আর ফেরত আনা যাবে না, কিন্তু সেই গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অবশ্যই ফেরত আনতে পারি। বিজ্ঞান সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিজ্ঞান গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। 10 দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করে দল ও অঙ্গ সংগঠনগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 1.5 দশক পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিনটি উপলক্ষে রাজশাহীতে বিএনপি আলাদাভাবে কর্মসূচি পালন করে। দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। অন্যদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষে নগরীর 0 পয়েন্টে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নাটোরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে শহরের আলাইপুর দলীয় কার্যালয় থেকে র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে দুলু বলেন, গত 15 বছরে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা করেছে জিয়া পরিবার। ভবিষ্যতেও এই যাত্রা অব্যাহত থাকবে। মানুষের ভোটের অধিকার আবার ফেরত এসেছে। আমি তাই বলছি, বাংলাদেশের এই স্বাধীনতা, এই বাংলাদেশের সার্বভৌমত্ব সবসময় এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। কুমিল্লা টাউন হলে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। চট্টগ্রামের 16 শহর বিপ্লব উদ্যানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতা ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আহ্বায়ক এরশাদুল্লাহ সহ স্থানীয় নেতারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। পিরোজপুরে যুবদলের আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ থেকে মিছিল বের হয়ে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। নড়াইলে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে কালিয়া উপজেলা ও পৌর বিএনপি। ঝালকাঠিতে দলীয় উদ্যোগে মিছিল বের করা হয়। পরে শহরের থানা মাঠের সামনে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। জয়পুরহাটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম। মাগুরায় শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়। শহরের নোমানী ময়দান থেকে কলেজ রোড হয়ে ভায়না মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। ঝিনাইদহে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক ঘুরে শহরের মাইক্রো স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এছাড়া নোয়াখালী, ময়মনসিংহ, জামালপুর, কুষ্টিয়া, শেরপুর, কুড়িগ্রাম, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। দেশের মানুষ 7 নভেম্বর ও 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ষড়যন্ত্রে সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় আমিরে জামায়াত বলেন, রাজনৈতিক দল ও দেশের মানুষ বিভক্ত হয়ে গেলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে। রিপোর্ট মনির হোসেন তোপর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগরী জামাতে ইসলামী। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে বাকশাল প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিল। এই বাকশাল কায়েমের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে একটা সংসদে। আমরা সেই সংগঠন যাদেরকে স্বাধীন বাংলাদেশে 2 দফা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছে, যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন,
তারা দেশে স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না, তারা বরদাস্ত করেন না, তারা এই রাজনীতির কবর রচনা করতে চান। এই জন্যই দফায় দফায় তাদের এই প্রয়াস। দুর্নীতি সব অপকর্মের মূল, তাই এই ক্যান্সারকে উপড়ে ফেলার তাগিদ দেন তিনি। এজন্য রাজনীতিবিদদেরও দুর্নীতি থেকে মুক্ত হতে হবে। একজন প্রধানমন্ত্রী যদি চোর হয়, তার রাষ্ট্রের কর্মচারীরাও চোর হবে। একজন প্রেসিডেন্ট যদি চরিত্রহীন হয়, তাহলে রাষ্ট্রের চরিত্রহীনদের একটা মেলা বসবে। এই জায়গাগুলোর থেকে শুরু করতে হবে। রাজনীতিবিদরা যদি দুর্নীতি থেকে নিজের হাতের 10টা আঙ্গুল পরিচ্ছন্ন রাখতে পারে, এই দেশে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে না। 5 আগস্টের গণ আন্দোলনকে পূর্ণতা দিতে হবে উল্লেখ করে আমিরে জামাত বলেন, তারুণ্য সমৃদ্ধ বাংলাদেশ করতে হবে। কোনো দলীয় আনুগত্যের প্রশ্ন আসবে না। সে যে দলের হোক, যে ধর্মের হোক, তার কোয়ালিটি তার জায়গায় তাকে নিয়ে যাবে। আমরা সেই সমাজটি চাই। বৈষম্যহীন দেশ গঠন করে সবাইকে মেধা ও যোগ্যতার মাপকাঠিতে মূল্যায়নের পরামর্শ তার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন প্রধান বিচারপতি ও ব্রিটিশ হাই কমিশনার। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Judicial reform and the work that he is doing to reform the judiciary. So it was very much an opportunity for me to listen and learn, to understand the Honourable Chief Justice's priorities. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিদায়ের আগে আজ জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সকাল 11টায় হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে এই ভাষণ দেবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলবেন বাইডেন। তবে প্রাধান্য পাবে সদ্য শেষ হওয়া নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গ। এর আগে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানান বাইডেন। হোয়াইট হাউসে ট্রাম্পকে নিমন্ত্রণও জানিয়েছেন তিনি। শীঘ্রই বাইডেনের সাথে দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্টের দায়িত্ব পেতে ট্রাম্পকে অপেক্ষা করতে হবে 2025 সালের 20 জানুয়ারি পর্যন্ত। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভান্স। কেন্টাকি অঙ্গরাজ্যের 40 বছর বয়সী এই নেতা হতে চলেছেন সর্বকনিষ্ঠ মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এদিকে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পের সাথে কাজ করার অঙ্গীকার করেছেন কামালা হ্যারিস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে নির্বাচনের ফলাফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জয়ে বেশ কিছু পরিবর্তন আসতে পারে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় এবার গুরুত্ব দিতে পারে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর নীতি সমস্যায় ফেলতে পারে প্রবাসী বাংলাদেশিদের। বিশেষ মনোযোগ থাকবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা ইস্যুতে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থের পরিমাণ কমতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 47th President of the United States. যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নিরঙ্কুশ জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। তার জয়ের পর বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে সর্বত্র চলছে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কিছু ক্ষেত্রে বাংলাদেশের জন্য সৃষ্টি করতে পারে নতুন চ্যালেঞ্জ। কিছুটা প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনে। অর্থনীতি বলেন, ভূ রাজনীতি বলেন, খানিকটা রাজনীতিও পরিবর্তন আসবে। ট্রাম্প কারুর ব্যাপারে তার কোনো বিশেষ সহমর্মিতা নাই, বিশেষ আকর্ষণ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যা করার তিনি করবেন। তারা ইলেক্টেড সরকারের কাঠামোর মধ্যেই কাজ করতে চায়। বড় ইনভেস্টমেন্ট করতেও ঝামেলা পরে, এগ্রিমেন্ট করতেও ঝামেলা পরে। অলরেডি বলা শুরু হয়েছে যে কবে নির্বাচন হবে। তবে যেখানে পরিবর্তনটা হতে পারে, ভারতের দিকে তার মনোযোগ বেশি থাকবে। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে তেমন প্রভাব পড়ার শঙ্কা নেই বলছেন বিশ্লেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্র 3000 কোটি টাকার ডলারের আমদানি করে, সেখানে আমরা
মাত্র $10 বিলিয়ন। অর্থনৈতিক ক্ষেত্রে খুব সমস্যা দেখছি। যে জায়গায় সমস্যাটা হচ্ছে, যদি স্ট্রং ইমিগ্রেশন পলিসি অ্যাপ্লাই করে, তাহলে ওই যে 13 মিলিয়ন আছে তার মধ্যে কিছু বাংলাদেশিও আছে, তাড়িয়ে দিয়ে সবাইকে বাংলাদেশে কিছু পড়ে যেতে পারে। যদি বলে যে আমি সারা বিশ্বে মানবিক সাহায্য কমিয়ে দেব, তাহলে আপনার রোহিঙ্গাদের জন্য টাকা কমে যাবে। ট্রাম্প ক্লাইমেট সমর্থন করেন, আপনার ক্লাইমেট সাপোর্ট কমে যাবে। বাংলাদেশের এই মাইনরিটি রাইটসের ব্যাপারটা বড় আকারেই তুলে ধরেছেন। কোনো সন্দেহ নেই ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনেক আনপ্রেডিক্টেবল থাকলেও এই মাইনরিটি রাইটসের ব্যাপারে একটা কনসিস্টেন্সি আছে। ট্রাম্পের নতুন প্রশাসন বাণিজ্যিক ক্ষেত্রে জিএসপি প্লাস বিনিয়োগ, বোয়িং উড়োজাহাজ বিক্রির ইস্যুতে তেমন মনোযোগী নাও হতে পারে। প্রচুর এনজিও আছে যারা আমেরিকার ফান্ড পায়, প্রচুর ছেলে মেয়ে আছে পড়াশোনা করে, ব্যবসায়ীদের আলাদা সম্পর্ক আছে। সবারই আমার মনে হয় হোমওয়ার্ক করা দরকার। হোমওয়ার্কটা যদি করা থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা ঝামেলা হওয়ার কথা। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আমার অন্যতম প্রধান শক্তি এই বাংলাদেশের পরিবর্তনের পক্ষে। সেখানে আমাকে আমার কূটনীতিকে সেভাবে সক্ষম করে তুলতে হবে। বিশেষ করে যে জায়গাগুলোতে আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, সেটা ওয়াশিংটন বলেন, দিল্লি বলেন, বেজিং বলেন, সৌদি আরব বলেন, এসব জায়গাগুলোতে আমাদের কূটনীতির চেহারাটাও আরো একটু গুণগতভাবে উন্নত করার এখনকার প্রয়োজন হয়ে পড়ে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী বছর হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ আরও কমানোর দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানা অনিয়ম ও নৈরাজ্যের মাধ্যমে হজ খরচ বাড়ানো হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন হজ যাত্রীরা। বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকরা আগামী বছর হজ যাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ 1-এ 5,18,000 ও সাধারণ প্যাকেজ 2-এ 5,85,000 এবং বিশেষ হজ প্যাকেজে 6,75,000 টাকা খরচ নির্ধারণ করেছে। হজের খরচ কমানো সহ বিভিন্ন সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চান তারা। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রক্ষায় সেখানে পর্যটক সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর পানি ভবনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত নতুন বাংলাদেশের পরিবেশ, জলবায়ু ও রাজনীতি বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। সেন্ট মার্টিন দ্বীপে বাসিন্দাদের জীবিকার কথা চিন্তা করে ও জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যেই সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। আগামী বছর থেকে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূল সহ দেশের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও সেসব এলাকার মানুষদের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। যারা কথা প্রবাল ক্ষয় হয়ে গেছে, 45 ভাগ কিন্তু সরে গেছে বাংলাদেশ থেকে। এই 45 ভাগ প্রবাল ক্ষয়িত হয়ে গেছে। 2045 সাল নাগাদ এই পুরো প্রবাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন ডুবে যাবে। আমি জিজ্ঞেস করি, তখন যারা সেন্ট মার্টিনে থাকেন স্থানীয়, তখন তাদের কি হবে? প্রবাল আবার ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে নিয়ন্ত্রণ করি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবছর এখন পর্যন্ত 2 লক্ষাধিক করদাতা ই রিটার্ন দাখিল করেছেন, নিবন্ধন করেছেন 10 লাখেরও বেশি। 30 নভেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক করদাতা অনলাইনে রিটার্ন জমা দেবেন বলে আশা কর কর্মকর্তাদের। তারা বলেন, অডিটের বিড়ম্বনা এড়াতে করদাতাদের ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন জমা না দিয়ে অনলাইনে দেয়াই হবে উত্তম সিদ্ধান্ত। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হল মুনিরিয়া যুব তবলিগ কমিটি UAE শাখার ঐতিহাসিক এশায়াত সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন কাগুতিয়া দরবার শরীফের মোর্শেদে আজম। এসবে তিনি বলেন, কুরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের মাধ্যমেই দিনের সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব। প্রতিটি মুসলমানকে মহানবীর আদর্শে জীবন গড়ার তাগিদ দেন তিনি। দুবাইয়ের কমিউনিটি নেতা হারুন এম আজাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আবুধাবি পুলিশের সিকিউরিটি ইনফরমেশন অফিসার মোহাম্মদ আল খিতবি আবু নাহিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ শিকদার ও মোহাম্মদ আবুল হোসেন। ধর্মীয় এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পার্টেক্স খেলার খবর।
দায়িত্বহীনতা আর বাজে ব্যাটিংয়েই আফগানদের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ, বললেন সাবেক অধিনায়ক খালেক মাসুদ পাইলট। এছাড়া আগের কয়েকটি সিরিজে ক্রিকেটারদের ফর্মহীনতা এই ম্যাচেও প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। পরাগ আরমানের রিপোর্ট। প্রথম ওয়ানডেতে সার্জায় আফগানিস্তানের কাছে 92 রানের পরাজয় দিয়ে 3 ম্যাচের সিরিজ শুরু বাংলাদেশের। 236 রানের টার্গেটে নেমে 2 উইকেটে 120 রান তুলে টাইগাররা শুরু করে আশা জাগানিয়া, কিন্তু আফগান ঘূর্ণিতে মাত্র 23 রানে 8 উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ব্যাটসম্যানদের। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন ব্যাটিং উইকেটেও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ব্যাটসম্যানরা। আপনি যদি দেখেন যে অপোনেন্ট টিমে যদি এই ব্যাটিং দেখেন, তারাও কিন্তু স্ট্রাগলিং টাইম পার করছিল, 5 উইকেট পর্যায়ে আর্লি। সেখান থেকে কিন্তু নবী একটা সুন্দর পার্টনারশিপ তৈরি করে নবীর একটা ইনিংস খেলে কিন্তু রানটা দাঁড় করাইছে। আমাদের কোনো না কোনো একটা খেলোয়াড়কে এরকম একটা অ্যাঙ্করিং রোল করতে হতো, যেটা করতে পারি নাই। আমার মানে ব্যাটিং ব্যর্থতা এবং ব্যাটিং আমরা ভালো করছি না, আমাদের ব্যাটিং এ বেশি মনোযোগ দিতে হবে। ম্যাচ জিততে হলে আপনাকে ব্যাটিং এ রান করতেই হবে। ব্যাটিং ধসের মূলে আফগান স্পিনার গজনফরের দুর্দান্ত বোলিং। 18 বছর বয়সী এই কিশোর স্পিনার মাত্র 26 রানে 6 উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে ধস নামান। টাইগারদের ব্যর্থতায় জুটি করতে না পারাকে বড় করে দেখছেন পাইলট। স্টার্টিং এ যদিও আর্লি উইকেট পর্যায়ে একটা, তারপরে শান্ত এবং সৌম্য একটা পার্টনারশিপ হচ্ছিল, এমন সময় আউট হয়ে যায় এবং পরে মিরাজ এসে আবার কভার করছিল পার্টনারশিপ। বাট যে টাইপের পার্টনারশিপ বা একজনের একটা বড় ইনিংস খেলা দরকার ছিল, সেটা করতে পারে নাই। একই ভেন্যুতে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। তৃণমূল থেকে ক্রিকেটার বের করে আনার লক্ষ্যে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বিএনপি। বিকেলে মিরপুরের সংবাদ সম্মেলনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং দলটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, পর্যায়ক্রমে আরও খেলাধুলার আয়োজন করতে চান তারা। 10 নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পরিচালক দেবব্রত পাল সহ ক্রীড়া সংগঠকরা। দেশের 52টি দলের 550 জন সাঁতারুর অংশগ্রহণে শনিবার থেকে শুরু হবে ম্যাক্স গ্রুপ 33তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে 4 দিনের এই প্রতিযোগিতায় 400 জন পুরুষ ও 150 জন নারী সাঁতারু অংশ নেবেন। বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়া জানান, সাঁতারে মোট 38টি ইভেন্ট ছাড়াও পুরুষ বিভাগে ডাইভিং এ 3টি এবং একটি ওয়াটার পোলো ইভেন্ট রয়েছে। বিজয়ী সাঁতারুদের পদক এবং দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের অ্যাসিস্ট্যান্ট মিডিয়া ম্যানেজার ইব্রাহিম পলাশ উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।